স্বাগত। নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। গেল সপ্তাহে বিএনপির প্রার্থী ঘোষণা নির্বাচনের মাঠে নতুন মাত্রা যোগ করেছে। যদিও জুলাই সনদ ও গণভোট ইস্যুতে এখনও মতৈক্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো, তারপরও নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে। একটু একটু করে দেশ এগিয়ে যাচ্ছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের দিকে। এসব নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল ইসলাম রবি, ঢাকা ৮ আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়েম। আপনাদের তিনজনকেই স্বাগত আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। শুরুতে শেখ রবিউল আলম রবি, আপনার কাছেই আসি। আজকেই আপনি হয়তো খেয়াল করেছেন, যেহেতু আপনার নির্বাচনী আসন সম্পর্কিত বিষয়টি, যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা 10 আসন থেকে ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। যতদূর আমাদের জানিয়েছেন যে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান বা তার ইচ্ছা, তবে ঢাকার কোন আসন থেকে তিনি নির্বাচন করবেন সেটি নিশ্চিত নয়। তবে তার ভোটারটি তিনি কুমিল্লা থেকে পরিবর্তন করে ঢাকা 10 আসনে নিয়ে আসছেন। এর মধ্যে আমরা জানি যে ঢাকা 10 আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। অতীতে আপনি এই আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আসলে ঢাকা 10 আসনে বিএনপি কি ভাবছে? অনেকের মনেই এই প্রশ্নটি আছে যে এক ধরনের কি সমঝোতা হয়েছে এনসিপির সাথে, যে এটা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ধন্যবাদ আপনাকে প্রিয় সমালোচক এবং এই মুহূর্তে যারা এখন টিভির সাথে যুক্ত আছেন। সমঝোতার বিষয়টি এবং আসন বন্টন বা ভাগের বিষয়টি নিশ্চিত হয়েছে বিধায় আমার জানা নেই। বিগত নির্বাচনে ঢাকা 10 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে আমি নির্বাচন করেছি এবং আগামীতেও নির্বাচন করার আশা রাখছি। আমার বিশ্বাস পার্টি এটার অমর্যাদা করবে না, কারণ দীর্ঘদিনের ওখানে রাজনীতির সাথে আমার যে সম্পৃক্ততা, আন্দোলন সংগ্রামে যে নেতৃত্ব দেওয়া অথবা নেতাকর্মীদের যে প্রত্যাশা, সেটা পার্টি অমর্যাদা করবে বলে আমার কাছে মনে হচ্ছে না। নির্বাচন করেছি, আগামীতে হয়তো করতে হবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার আপনার ভোটার নাম্বারটি শিফট করেছেন, কুমিল্লায় ছিলেন, আবেদন করে ঢাকা 10 আসনে তিনি আসতে চাচ্ছেন। তিনি ব্যাখ্যা করেছেন যে এখানে তিনি স্থায়ীভাবে থাকতে চান, সেই কারণে ভোটার নাম্বারটি অথবা স্মার্ট কার্ডটি ওই ঠিকানায় হওয়াটা বাঞ্ছনীয় এবং প্রয়োজনীয়, সেই ব্যাখ্যা তিনি করেছেন। এবং তিনি এও বলেছেন ঢাকার যে কোনো একটি আসন থেকে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারেন। ভোটার হওয়া, এলাকা পছন্দ করা, এটাও ব্যক্তিগত ব্যাপার। স্বতন্ত্রভাবে নির্বাচন করা, সেটাও তার অধিকার এবং ব্যক্তিগত ব্যাপার। এবং বৃহত্তর দেশের স্বার্থে যদি কোনো ঐক্য আগামীতে হয়ও, আমার বিশ্বাস হচ্ছে দল ওখানে কে উইন করবে সেই বিবেচনা আমার দল, আবার কে দলকে বিজয়টা নিশ্চিত করে সাংগঠনিক কর্মকাণ্ডটাকে বেগবান করবে, দলকে ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে কে রিপ্রেজেন্ট করেছে বা আগামীতে করবে, সেই বিবেচনা করে আমার মনে হয় যে বিএনপি মনে করবে এই গুরুত্বপূর্ণ আসনটি তাদের রাখা দরকার এবং তাদের প্রার্থী বিজয়ী করা দরকার। মনে রাখা দরকার ওখানে আওয়ামী লীগের একটা শক্ত ঘাঁটি ছিল। শেখ হাসিনা, পতিত শেখ হাসিনার বাবার বাড়ি, স্বামীর বাড়ি, নিজের বাড়ি, কার্যালয় সবই ওখানে। আমি 33 বছর ধরে ওখানে দলকে রিপ্রেজেন্ট করেছি শত প্রতিকূলতার মধ্যে। পার্টি সেটা বিবেচনা রাখে, এলাকার মানুষ আমাকে স্মরণ করে। নিশ্চয়ই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চাইলে সেটাকে আমি স্বাগত জানাই এবং একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করি। গণতন্ত্রের একটা সৌন্দর্য, নির্বাচন করা সবার অধিকার। আবার আমাদের দল যদি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সে দল এবং ওই অঞ্চলের মানুষের বৃহত্তর স্বার্থে একটা পরীক্ষিত নেতাকে, একটা জনপ্রিয় নেতাকে মূল্যায়ন করবে, সেটাও হচ্ছে জনগণের প্রত্যাশা। সব মিলিয়ে ভালো দেখছি। যার রটে তার কিছুটা বটেও। তো এই ঢাকা 10 আসন ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসছে। আপনি কি মনে করেন যে এই যে প্রার্থী ঘোষণা হলো, প্রাথমিক যে প্রার্থী, তখন কেন ঢাকা 10 আসনে বিএনপি ফাঁকা রেখেছে বা এখনো প্রার্থী ঘোষণা করেনি? এটা একটা কৌশলগত বিষয় রয়েছে। কিছু আসন 237টির মতো সেটা প্রকাশ করা গিয়েছে, আর 63টি আসন যেটা আছে সেটা পরবর্তীতে আরো বিচার বিশ্লেষণ করে প্রকাশ করবে। ঢাকা 10-এর কথাই বলি, মানে আরো 63টি আসন কথা নাই বাদ দিল, পার্টিকুলার ঢাকা 10 আসন, এটা কেন বিএনপি প্রাথমিক পর্যায়ে এখনো ফাঁকা রেখেছে বা পরবর্তীতে ঘোষণার জন্য রেখেছে? না, সবকিছুই একদিন ঘোষণা করতে হবে এরকম তো বাধ্যবাধকতা নেই। দলেরও বিভিন্ন জিনিস কৌশল, অথবা ধরেন সেটাই জানতে সার্বিক বিবেচনা, কৌশল, অথবা ধরেন না কৌশল। আমার কাছে মনে হয়েছে যে ঢাকা 10 তারা উপযুক্ত সময় ঘোষণা করবে। আচ্ছা, যেহেতু এই জায়গাটার রাজনীতিটা খুব গুরুত্বপূর্ণ, এই জায়গার ধরেন আওয়ামী লীগের একটা শক্ত ঘাঁটি ছিল একটা সময়, তো এই সমস্ত পারিপার্শ্বিকতা, জোটের একটা
আলোচনা বিদ্যমান ছিল। অনেকের ঢাকা 10 আসনে নির্বাচন করার প্রত্যাশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে। সেগুলি বিবেচনা করে দল মনে করেছে যে এটা একটু সময় নিয়ে একটু কৌশলীভাবে এবং ধরেন প্রত্যাশা যেগুলি মানুষের আছে জোট বা অন্য দলের, সেইগুলিকে বিচার বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত একটু কালেক্ষেপণ করে নিলে দলের জন্য ভালো হয় এবং ধরেন এই আসনটি বিএনপির জন্য উইন করার জন্য আরো বেশি মানে কার্যকর হয়, সেই বিবেচনা রেখেছে। ধন্যবাদ রবিউল আলম রবি। জামায়াত আমির আমেরিকা থেকে ফিরে জানিয়েছিলেন যে শরিক দল এবং সমমনাদের সাথে আলোচনা করে চূড়ান্ত প্রার্থী তালিকা দেবে। আমরা তো প্রার্থী তালিকাটা পেয়েছি, চূড়ান্ত প্রার্থী তালিকা বলতে আসলে কি বোঝাচ্ছেন তিনি? এখনো কি জামায়াতের প্রার্থী রদবদল হতে পারে? যেমন আপনি ঢাকা 8 আসনে নির্বাচন করছেন এবং আপনার জনসংযোগের খবর আমরা প্রতিদিনই পাচ্ছি। তো চূড়ান্ত প্রার্থী তালিকা বলতে কি বুঝিয়েছেন? আসলে চূড়ান্ত প্রার্থী তালিকা কবে জামায়াত দিবে? জি ধন্যবাদ। আজকের সম্মানিত উপস্থাপক এবং আমার সহ আলোচক দুজন আছেন এবং আজকে আবার দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, আমরা আমাদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছি গত ডিসেম্বর থেকেই। আমাদের প্রার্থীরা বিভিন্ন জায়গায় সেটা আমরা জানি কাজ করছেন, কিন্তু চূড়ান্ত তালিকা এখনো হয়নি। এটা আমরা কিছু কাজ করছি আমাদের সাথে আসন সমঝোতার জন্য। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা জোটবদ্ধ আন্দোলন করছি আমাদের সাথে। মানে আপনারা নির্বাচনও আছেন, রাজপথেও আছেন? নির্বাচন আছি, রাজপথেও আছি। 8টা দল আমাদের সাথে আছে। এই দলগুলোর সাথে আমাদের কিছু বোঝাপড়ার ব্যাপার আছে আর কি। তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব এবং ইতিমধ্যে যারা আমরা কাজ করছি তাদের ব্যাপারেও দল চিন্তা করবে যে এনারা কতটুকু বিজয়ের ব্যাপারে। সেক্ষেত্রে মনে করেন আপনার আসলে ঢাকা 8 আসনে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা হয়ে গেছে বিএনপির, তারা কি একটু ইয়েতে থাকবে না, মানে মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে থাকবে না? আপনার তো এখনো চূড়ান্ত প্রার্থী থাকবে না, কোনো কারণে আপনার আসনটি যদি প্রার্থী পরিবর্তন হয় তাহলে কি হবে? এক্ষেত্রে আমাদের কোনো প্রার্থী পরিবর্তনের আমার কোনো নাই না। আপনার দল সিদ্ধান্ত নিলে তো আমাদের দলের কোনো সে নাই এখানে, মনে করেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কি কৌশলগতভাবে পিছিয়ে থাকলো না? মানে জামায়াত ইসলামের প্রার্থী যদি পরিবর্তন হয় ঢাকা 8-এ, আপনি এখন কাজ করছেন। হ্যাঁ, আমি কাজ করছি। বিএনপির তো প্রার্থী ঘোষিত হয়ে গেছে, অসুবিধা নাই তো। আমাকে প্রত্যাহার করলেও আমার দল একজনকে রিপ্রেজেন্ট করবে, তার জন্য সেটা কোনো সমস্যা হবে না বলছেন? কোনো সমস্যা নাই। আমাদের সকল কর্মী, আমাদের যারা ভোটার সবাই মিলে তাকেই সাপোর্ট দিবে এবং তাকেই বিজয়ী করে নিয়ে আসার জন্য, আমাকে বিজয় করার জন্য যেভাবে কাজ করছে ঠিক যদি অন্য কাউকে আমরা এখানে দেই তার জন্য আমরা সবাই কাজ করবে। এখানে আমাদের কোনো তারপরও ব্যক্তির ভোট বলে তো কথা আছে না, এটা আমাদের হয় না। আমরা বিএনপির ভাইদের সাথে যখন জোট করেছি সেখানে আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করেছি এবং এটাকে বিএনপি মনে করিনি, ওটা জামাত মনে করেই আমরা কাজ করেছি। ঠিক আমাদের এখন যাদের সাথে আমরা সমঝোতায় আসছি ঠিক তাদের সাথেও একই ধরনেরই। মানে ইসলামী ভোটগুলো আপনারা এক বাক্সে নিতে চেয়েছিলেন, সেটা এখন পর্যন্ত আমরা আশাবাদী। আচ্ছা, ধন্যবাদ ডক্টর হেলালুদ্দিন। হাসনাত কাইয়ুম, বাম দলগুলোর অবস্থান বা কৌশল এখনো স্পষ্ট নয় জনগণের কাছে। বৃহত্তর বাম মোর্চা কি গঠিত হচ্ছে? আপনারা কি প্রার্থী, বড় দুই দলের প্রার্থী অলমোস্ট ঘোষণা হয়ে গেছে? ধন্যবাদ আপনাকে এবং আমাদের সহ-আলোচকদের। আসলে বামদের প্রশ্নটা বামদেরকে করলে সবচেয়ে সহজ হইতো না, মানে ওই যে কিন্তু আমি যেটা ধরেন আমরা যেটা নিয়ে কাজ করছি বৃহত্তর বাম মোর্চার একটা না, আমরা একটা অন্য আমাদের বাইরেও আলাদা একটা আমাদের জায়গা থেকে আমরা বিএনপি জামাতের বাইরে, বিএনপি জামাত জোটের বাইরে আমরা একটা 9টা সংগঠন, এমনিতে গণতন্ত্র মঞ্চ নিয়ে আমরা কাজ করছি, 9টা সংগঠন নিয়ে আমরা একভাবে ভাবছি এবং ওইখানে যদি ধরেন ওইটা নিয়ে 9 সংগঠন যদি আরও কনসলিডেটেড হয় তাহলে এটা অন্যান্য রাজনৈতিক দলগুলির সাথে আবার আলাপ করতে পারে। সেখানে বামদের সাথে হইতে পারে, বিএনপির সাথে হইতে পারে, অন্যদের সাথেও আলোচনা হইতে পারে। কিন্তু প্রধানত এখন পর্যন্ত আমাদের জায়গাটা গণতন্ত্র মঞ্চ এবং এই 9 সংগঠনের মধ্যেই আমাদের আলোচনাটা সীমাবদ্ধ আছে। এই জায়গাটা কনসলিডেটেড হওয়ার পরে আমরা হয়তো অন্যদের সাথে আলাপ করতে পারি। একটা সময় বাংলাদেশে ছিল দ্বিদল ভিত্তিক রাজনীতির দিকে যাচ্ছিল মনে হচ্ছিল বাংলাদেশ, আমেরিকার মতো। তো এখন তো একটু পরিস্থিতি ভিন্ন। পরিবর্তিত পরিস্থিতিতে এই যে বড় দলগুলোর বাইরে ছোট দল, ছোট জোট, এদের ভবিষ্যৎ কেমন বলে মনে করছেন আপনি?
আসলে আমার কাছে এমনিতে যদি আমি দেখি আর কি, আমার নিজের অবজারভেশন হচ্ছে যে জনগণের চাওয়াটা হচ্ছে এরকম একটা বিষয়, কিন্তু আমরা যারা ছোট দল, আমাদের বোঝাপড়ার ঘাটতি থাকে, আমাদের সামর্থ্যের ঘাটতি থাকে, আমরা যেইভাবে আসলে সম্পর্ক গড়ে তোলা দরকার সেগুলির ক্ষেত্রে ঘাটতি থাকে, এবং আমরা জনগণের কাছে ওইভাবে দৃশ্যমান হতে পারি না। কিন্তু বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠিত ধারাগুলির বাইরে সত্যিকারের অর্থে একটা দেশপ্রেমিক, দায়িত্বশীল, মধ্যপন্থী রাজনীতিটা যেন আসলে বিকশিত হয়। এবং এইটা ধরেন এখন পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই। যেখানে আপনি বলছেন যে জামাতে ইসলামী 1 বছর আগে থেকে আসলে কাজ করছে তাদের নির্দিষ্ট ক্যান্ডিডেটদের নিয়ে, বিএনপির মতো একটা দল তারা আসলে 237 আসনে অলরেডি তাদের আসলে ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছে। সেখানে আমি বলছি যে আমরা এখনো পর্যন্ত কাজ করছি কনসলিডেটেড হওয়ার জন্যে। দ্যাটস দ্য প্রবলেম। আচ্ছা, আকাঙ্ক্ষার সাথে আমাদের যে উদ্যোগ নেওয়া দরকার, আমরা অনেক সময় তার তুলনায় পিছিয়ে থাকি। ধন্যবাদ জনাব হাসান খান। আমাদের একটা বিরতি নেওয়ার সময় আছে, আমরা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা ফিরে আসছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। আবারও শেখ রবিউল আলম রবি, আজকেই বেশ কয়েকটি জায়গায় যেমন চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, কক্সবাজার বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের জন্য মশাল মিছিল হয়েছে, সংঘর্ষ হয়েছে, ময়মনসিংহে একজন মারা গেছে। এত বিচার বিশ্লেষণের পরে, প্রার্থী তালিকা দেওয়ার পরে এত কোন্দল কেন দেখা যাচ্ছে? মানে এটা দলকে একটুও কি ভাবাচ্ছে? আমি খুব বেশি বড় কোন্দল দেখছি না। 237টি আসনের মধ্যে আমার মনে হয় প্রতিদিনই বিভিন্ন জেলায় হচ্ছে। আজকে একজন মারাও গেছে। আমি বলছি আপনাকে, আমি খুব বড় কোন্দল দেখছি না। এবং এটি ধরেন নিজের অবস্থান জানান দেওয়া, দলে দীর্ঘদিন কাজ করেছে, নিজেকে যোগ্য মনে করা, প্রতিযোগিতা দলের মধ্যে, এগুলি তো সব কিছুই কিন্তু আপনি আলটিমেটলি গণতন্ত্রের অংশ। তো প্রতিবাদ তো থাকবে, প্রত্যাশা থাকবে নেতাকর্মীদের মধ্যে এবং ধরেন প্রার্থীর মধ্যে। তার থেকে যোগ্য প্রার্থীটি দল আপনার বেছে নেবে। আর আমাদের সমস্যা হয়েছে প্রত্যেকটা আসলেই 3 থেকে 5 জন 10 জন যোগ্য প্রার্থী আছে। তো যার ফলে যেহেতু এটা প্রাথমিক তালিকা, অনেকে মনে করছে তার উপস্থিতিটা ব্যাপকভাবে জানান দিতে পারলে দল আবার কনসিডারেশনে নিতে পারে। চূড়ান্ত প্রার্থী তালিকা যখন হয়ে যাবে দেখবেন যে এই বিষয়গুলি এরকমভাবে থাকছে না। তারপরও 237টি আসনের মধ্যে আর 10-12টি আসনে প্রতিবাদ আছে এবং সেগুলি পার্টি অনেক সময় বিবেচনাও নিচ্ছে। একটি রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল, বারবার নির্বাচিত হওয়া রাজনৈতিক দল, রাষ্ট্র ব্যবস্থাপনায় অভিজ্ঞ রাজনৈতিক দল, সেখানে একাধিক সাবেক এমপিও আছেন যারা বারবার মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে ভূমিকা পালন করেছে। বিএনপি একটা বড় রাজনৈতিক দল এবং জনগণের সাথে সম্পৃক্ত রাজনৈতিক দল, যার ফলে এই দলের প্রার্থী হওয়ার যেমন প্রতিযোগিতা রয়েছে, প্রত্যাশা রয়েছে, দলকে আবার এগুলি বিবেচনা করে সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমার বিশ্বাস হচ্ছে এখনো পর্যন্ত যে প্রতিবাদগুলি হয়েছে না হলে ভালো হয়, কিন্তু এই প্রতিযোগিতা এবং প্রতিবাদ অথবা ধরেন সোচ্চার থাকা, দাবি জানানো, একটু বিদ্রোহ করা, একটু প্রতিবাদ করা, এগুলি রাজনীতির, বাংলাদেশের রাজনীতির অংশ। এখনো পর্যন্ত যে পর্যায়ে আছে আমি খুব বেশি অবাক হচ্ছি না অথবা চিন্তিত হচ্ছি না। এগুলি সবই ঠিক হয়ে যাবে সময়ের পরিবর্তনের সাথে সাথে, এবং নির্বাচন যখন যত সন্নিকটে হবে, প্রার্থী যখন চূড়ান্ত পর্যায়ে দল থেকে মনোনীত করা হবে, সবাই সংঘবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে এবং বিএনপির পক্ষে কাজ করবে। সেটা অতীতও করেছে এই দলের নেতাকর্মীরা, আগামীতেও করবে। ধন্যবাদ রবিউল আলম। ডক্টর হেলাউদ্দিন, জামাতের রাজনীতি তো এই জায়গা থেকে একটু ভিন্ন, যেটা আপনারা সবসময় দাবি করেন। এই যে বড় দল হিসেবে এই যুক্তি প্রায়ই শোনা যায়, যেটা রবি ভাই বললেন, আপনারা কিভাবে দেখছেন? এ ধরনের কোন্দল তো আপনাদের দলে দেখা যায় না। আর আপনি নিজেই বলেন যে আপনি আজকেও যদি আপনাকে এখন নমিনেশন থেকে বাদ দিয়ে অন্য কাউকে দেয়, আপনি তার হয়ে কাজ করবেন। কিন্তু এই যে আমরা নির্বাচন রাজনীতিতে যে গুণগত পরিবর্তনের জন্য যে গণভ্যুত্থান হলো এবং যে চাওয়া, তার সাথে এগুলো যায়? এগুলো যায় না। এটা মনে করেন, আমি ভাইয়ের সাথে একটু দ্বিমত করি। প্রতিবাদ করবে, তারা গঠনমূলক সমালোচনা করবে, মিছিল করবে, মিটিং করবে, কিন্তু মানুষের হত্যাকাণ্ডের মতো এত মানে চরম পর্যায়ে যাওয়াটা, এটা মানে গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ মনে হয় না। এটা মনে করেন যে পুরাতন ধাঁচের মতোই হচ্ছে। তাহলে এত কিছু হলো, কী পরিবর্তন হলো? আমার কথা আমি বলবো, দলের কাছে আমি মন খুলেই কথা বলবো। সেখানে যদি আমার লোকজন নিয়ে যে বলতে হয় সেটাও বলবো, কিন্তু
আমরা একই দলের মধ্যে মানে হত্যাকাণ্ডের মতো একটা ঘটনা ঘটায় ফেলবো, এগুলো আসলে সেটা তো একটা ইস্যু গেল। তারপর প্রার্থী মনোনয়ন আপনাদেরটাও বলেন বা অন্যরা যেভাবে প্রার্থী মনোনয়ন দিচ্ছে, হ্যাঁ, সেখানে এটা- কি আপনি গুণগত পরিবর্তন দেখতে পাচ্ছেন, বা আপনার নিজের দলের কথাই যদি আগে আসে? আমাদের গুণগত মান আমরা চেষ্টা করছি আপডেট করার জন্য। এক সময় আমাদের সিদ্ধান্ত ছিল আমাদের রোকনের বাইরে আমরা কাউকে মনোনয়ন দেব না, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে শুধু একটা এর ভিতরে থাকলে হবে না। আমরা কি করছি, আমাদের এই রোকনের বাইরেও যদি কোনো ভালো ডেডিকেটেড লোক আমরা পাই, দলের প্রতি কমিটমেন্ট যদি থাকে, তাদেরকেও আমরা সিলেক্ট করতেছি। শিক্ষা দীক্ষা, তারপর সামাজিক সোশ্যাল ভ্যালু, এগুলো দেখে আমরা একটা কিন্তু জনপ্রিয় ধারা আছে আমাদের পার্শ্ববর্তী দেশে, আমরাও একসময় কিছু কিছু করেছি। বিভিন্ন সেক্টরের যারা লিডারশিপ পজিশনে আছে, যারা হয়তো ওইভাবে দলের সাথে যুক্ত নয়, তাদের মনোনয়ন দেওয়া। এবার কিন্তু সেই ধারাটা দেখা গেল না। হ্যাঁ, আপনাদের দলেও তো এরকম নেই। আমাদেরও আছে। আপনারা কি অতিমাত্রায় কেন্দ্রীভূত? নো, যে আমাদের দেখেন একদম আমাদের ঢাকা 7 আসন, উনি আমাদের হাফেজ এনায়েতুল্লাহ সাহেব, উনি আমাদের কোনো নেত্রী পর্যায়ের ওইরকম লোক ছিলেন না। উনি আগের থেকেই সমর্থনে ছিলেন। এরপরে আমরা তাকে মনে করছি সোশ্যাল ভ্যালুস, তার নির্বাচন করার অভিজ্ঞতা, এসব মিলে আমরা তাকে সাপোর্ট মানে করি। কি ইসলামিক স্কলার হিসেবে এরকম? ইসলামিক স্কলার হিসেবে উনি একজন হাফেজ এবং আপনারা মৌলানা। বলছেন যে আপনারা পরিবর্তনের সূচনা করেছেন। জি জি, এবং আমরা সারা বাংলাদেশে আরও অনেক লোককে আমরা এরকম করেছি, যারা মনে করেন যে পদ পদবি তো এরকম নাই। একজন কর্নেল, আপনাদের কি নারী প্রার্থী আছে? নারী প্রার্থী আমাদের সরাসরি এখনও আমরা দেইনি। আগামীতে আমরা রেডি হচ্ছি, যে ইতিমধ্যে তো সংস্কারে আসছে, আগামীতে সরাসরি নারী দিতে হবে। সেক্ষেত্রে কি সেগুলো আমরা তাদেরকে মোটিভেট করতেছি। এবং আপনারা দেখেছেন যে আমাদের নারীরা ইতিমধ্যেই টকশোতে আসতেছে, তারা সেমিনারে কথা বলতেছে, তারা বিভিন্ন দাবি দেওয়া আদায়। প্রার্থী তালিকায় নারী প্রার্থী দেখা যাবে জামায়াতের? এটা আগামীতে হবে ইনশাল্লাহ। আগামীতে আমরা নারীদেরকেও প্রার্থী করব, এটা আমরা আস্তে আস্তে সেই দিকে আমরা নিয়ে যাচ্ছি আর কি। ধন্যবাদ ডক্টর হেলালুদ্দিন। হাসনাত কাইয়ুম, 5 আগস্টের পরে আজ অবধি রাজনীতি যেভাবে গেল, এরকম রাজনীতি কি আমরা চেয়েছিলাম? হয়তো সংস্কার হলে কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো, কেননা অনেক ভালো আইনও কিন্তু প্রয়োগের অভাবে এবং জবাবদিহি যিনি নেবেন এবং জবাবদিহি যিনি করবেন তাদের আতাতের কারণে ভালো আইনও এদেশে সুফল দেয়নি। সংস্কারও যে সুফল দিবে এ কথা কেউ বলতে পারে না। তারপরও 5ই আগস্ট পরবর্তী যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেভাবে কি দেশ গেল? সেভাবে কি রাজনীতি চললো? আপনার কি মনে হয়? না, এটা ঠিক যে আকাঙ্ক্ষা যতটা ছিল সেইখানে তো আসলে যায় নাই, কিন্তু একদমই গেল না এরকম যারা বলে যে কিচ্ছু হয়নি, না, সেটা তো নয়। সেইটাও ঠিক না। ধরেন এই ঐকমত্য কমিশনের অনেক ব্যর্থতার কথা বলে আমরা সমালোচনা করি। এই ঐকমত্য কমিশনে যে কালচারটা হলো, যে এটা একটা অর্জন। নিশ্চয়ই নিশ্চয়ই এরকম ধরেন আমরা মনে করি যে অনেকগুলো পরিবর্তন ইতিমধ্যেই রাজনীতির একেবারে মেইনস্ট্রিম রাজনীতির মধ্যে আসলে এসছে। এবং আমরা যদি আসলে যেটা পারি নাই, মানে এটা তো একটা পরিস্থিতি লাগে। যেমন ধরেন আমরা একটা উদাহরণ দিই আমাদের রাজনীতির বেলা, রাজনৈতিক সংস্কৃতির কতটা আমি সংস্কৃতির কথাটাই বলছি। যেমন আমরা যখন রাষ্ট্র সংস্কারের দাবিটাকে সামনে আনছিলাম না, তখন আমাদের দলের জায়গা থেকে আমাদের চিন্তা ছিল আমরা রাজনীতি সংস্কারের কথাটা বলবো। আমাদের এটা বিশ্বাস ছিল আপনার মতো যে রাষ্ট্রীয় সংস্কার হলে কাজ হবে না, রাজনীতির সংস্কার যদি না হয়। কিন্তু আমরা এরকম একটা রেজিমের মধ্যে ছিলাম, ধরেন হাসিনা তখন ক্ষমতায়, এটাই তো। এখন হাসিনার রেজিমে যদি আমি রাজনৈতিক দলগুলির সমালোচনা করি এবং এটার সংস্কারের দাবিটাকে সামনে আনি, তখন আমাদের কাছে মনে হয়েছিল যে এইটা হাসিনার রাজনীতিকে আসলে সহায়তা করবে। আমরা একদম একটা অংশকে বেমালুম চেপে গেছি। আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি, সংবিধান সংস্কারের কথা বলছি, আমরা রাজনীতি সংস্কারের কথাটা বলি নাই। তার মানে পরিবেশ আমাদের এরকম ছিল যে আপনি একটা সুস্থ রাজনীতির কথা বলা পর্যন্ত যাচ্ছিল না। তো এই পরিবেশের তো পরিবর্তন হয়েছে। আমরা তো এখন ধরেন রাষ্ট্র সংস্কারের আলাপ আমরা মনে করি যে কয়েকদিনের মধ্যে এটার একটা পরিসমাপ্তি ঘটবে, এবং তারপরেই আমাদের আসলে মূল আলাপটা আমরা ওইখান থেকে অনেকাংশেই এটার সাথে যুক্ত করব, যে এর সাথে আসলে রাজনীতির সংস্কার লাগবে, রাজনৈতিক দলের সংস্কার লাগবে, রাজনৈতিক সংস্কৃতির সংস্কার লাগবে। না হইলে আসলে যা কিছু আমরা পরিবর্তন করব এটার ফলাফল আমরা মানুষের কাছে নিতে পারবো না। এটা খুব স্বাভাবিক। কিন্তু আপনার একটা ধাপে যে শুরু করা, কোত্থেকে আপনি শুরু করবেন, সেটা আসলে আমরা মনে করি বাংলাদেশের
এই রাষ্ট্রের একদম ক্ষমতা কাঠামোটা হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে প্রধান জায়গা। আপনি ধরেন ক্ষমতায় আইনটা যদি অন্যায্য থাকে তাইলে আপনি সংস্কৃতির পরিবর্তন করে এটাকে পাল্টাতে পারবেন না। প্রথম তখন কাজ হচ্ছে আইনটাকে একটা ন্যায্য ভিত্তির উপরে দাঁড় করানো। আইনটা ন্যায্য হইলে তারপরে সেই আইন বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না তখন এটা নিয়ে আপনি লড়াই করতে পারেন। তো অন্যায্য আইন বাস্তবায়নের জন্য যখন আপনি লড়াই করেন তখন আপনি আসলে সমাজে অন্যায়টাকেই প্রতিষ্ঠিত করেন। অতএব এইরকম অনেকগুলো জায়গা আছে যেগুলোর জন্য আমাদের যা যা করা দরকার ছিল সেটা পারি নাই, এমনকি যা যা বলার ছিল সেটা আমরা বলতে পারি নাই। আমরা মনে করি যেটা আমরা বলা শুরু করতে পারবো। এবং বাংলাদেশের রাজনীতিতে আমরা একটা জিনিস খুবই আশাবাদী। আমাদের তো 10-12 বছর আগে আমরা যখন এগুলি বলি আপনারা চিনতেনও না। এখন বাংলাদেশের সমস্ত মানুষ রাষ্ট্রের সংস্কারের কথা কেবলমাত্র বলে না, এটার আসলে দাবি করে। তারা বলে যে আমরা আগে বলছি, আরেকজন বলে আমরা আগে বলছি। সো এটাকে আমরা খুব গ্ল্যাডলি নেই। আমরা মনে করি যে তার মানে হচ্ছে এই চিন্তাটার আসলে প্রসার ঘটছে একইভাবে এবং খুব দ্রুত এটা প্রসারিত হয়েছে। এবং আমরা ভাবি যে রাজনীতির সংস্কারের ব্যাপারটাও খুব দ্রুতই আসলে সমাজ যখন দেখবে যে এই সংস্কারের পরে কাজে আসছে না, খুব দ্রুত সে রাজনীতি সংস্কারের জন্য সোচ্চার হবে এবং রাজনীতি সংস্কারের জন্য সোচ্চার হবে মানুষ। এবং এই দলগুলিকে আসলেই পরিবর্তিত হইতে হবে বাংলাদেশে। ধন্যবাদ। আমাদের একটা বিরতিটা সময় আছে, আমরা বিরতির পর আবারও আসবো। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। আমরা বিরতিতে যাওয়ার আগেই রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলছিলাম। হাসনাত কাইয়ুম বলছিলেন যে শীঘ্রই হয়তো এই আলোচনা শেষ হবে। আমি ডক্টর হেলাল উদ্দিনের কাছে জানতে চাই যে এই যে জুলাই সনদ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া, এর সাথে গণভোটও জড়িত আছে, এই ইস্যুগুলো শেষ দিকে এসে একেবারে মুখোমুখি অবস্থানে নিয়ে গেছে বড় দুই দলকে। মানে এরকমটা কি হওয়ার কথা ছিল? এখন জুলাই সনদ নিয়ে জামায়াত 11 তারিখে সম্মেলন করে প্রয়োজনে রাজপথে যাওয়ার কর্মসূচিও দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। কেন এরকম পরিস্থিতিতে আমাদের মানে রাজপথে যাওয়ার মতো পরিস্থিতি কি জুলাই সনদ বাস্তবায়ন বা গণভোট ইস্যুতে এতটা সিরিয়াস কেন পরিস্থিতিতে গেল? হ্যাঁ, এখন ব্যাপারটা হলো যে এখানে আপনি কথা বলছেন যে আমাদের রাষ্ট্র সংস্কারের আগে নিজেদের মধ্যে একটু সংস্কার হওয়া দরকার। সেটা না হওয়ার কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংস্কার যদি আনতে পারতাম আমরা, তাহলে কিন্তু আমাদের এই পর্যায়ে যেতে হতো না। যেমন মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্ররা নিজেদেরকে এমনভাবে তৈরি করলো যে হলে কোনো রাজনীতি চলবে না, হলে কমিটি দেওয়া যাবে না, দিতে পারেনি। কিন্তু কেমন অনেকেই চেষ্টা করেছে, পারে নাই। ঠিক ওই রকম আমাদের নিজেরা যদি ওরকম সচেতন হতে পারে, জনগণ যদি ওরকম সচেতন হতে পারে যে এটা হবে না, এটা করা যাবে না, এটা করেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। দেখেন এই জুলাইয়ের আইনি ভিত্তির ব্যাপারে একটা পর্যায়ে কিন্তু সবাই একমত হয়ে গেল। অনেক মতনৈক্য ছিল, একমত হয়ে গেল তাহলে আইনি ভিত্তি দিতে হবে। আচ্ছা দেন, এটার জন্য একটা গণভোট লাগবে। এখানেও অনেক বার্গেনিং, কিছুদিন চললো যে না গণভোট লাগবে না, এমনি হবে, এটা পরবর্তী সংসদ এসে করবে। কিন্তু একটা পর্যায়ে সকল দল মোটামুটি একমত হয়ে গেল যে না গণভোট লাগবেই। এখন এই গণভোট লাগবেই একটা দল চাচ্ছিলেন না যে গণভোট লাগবে না, কিন্তু অন্য দলগুলো চাচ্ছিল যে গণভোট লাগবে। তাহলে গণভোট যখন লাগবে তাহলে সেইটা আগে করলে অসুবিধা কি? কেমন এটার যেহেতু দরকার, কি আলোচনা করে সমাধান করা যাচ্ছে না? যে জন্য সমাধান তো করা যায়, কিন্তু মনে করেন অনেকেই একমত, আবার কিছু দল একমত না। যেমন মনে করেন সরকার বলে দিল যে এবার আপনারা নিজেরা আলোচনা করে ঠিক, সেই সময় তো শেষ হয়ে যাচ্ছে কাল। হ্যাঁ, আপনারা নিজেরা আলোচনা ঠিক করেন। তো আমাদের নায়েব আমির বললেন যে আমরা একসাথে বসি, বিএনপি মহাসচিবকে আহ্বান জানালেন উনি। ওনারা জানলেন যে না আমরা জামাতের ডাকে বসবো না, যদি সরকার ডাকে তাহলে বসবো। তা আমরা আবার বললাম কিন্তু ঠিক আছে আপনারাই ডাকেন, আমাদের ডাকে আসবে না, ঠিক আছে আপনারা ডাকেন, আমরা যাই। হ্যাঁ, গিয়ে একটা বসি, যেহেতু সরকার আমাদের একটা অফার দিয়েছে, অফারটাকে আমরা চেষ্টা করি। তো এইরকম কিছু কম বেশি হওয়ার কারণে আন্দোলনে যাইতে হচ্ছে। এবং এই আন্দোলন মনে করেন 11 তারিখে একটা আছে, কর্মসূচি আছে, এবং সেই দিনও যদি না হয় তাহলে আরো কর্মসূচি আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আমরা মনে করছি যে যেহেতু গণভোটের ব্যাপারে একমত হয়েছে, এটাও কাছাকাছি চলে আসছে এবং উভয় দল এবং সরকার সবাই মিলে এটা একটা ঐক্যমতে পৌঁছে যাবে। ধন্যবাদ শেখ রবিউল আলম রবি।
জামায়াতের মানে আলোচনার প্রস্তাবে বিএনপির এই প্রতিক্রিয়া কেন? মানে বিএনপি জামায়াতের ডাকে আলোচনায় বসতে চান। আমরাও দেখেছি যে জামায়াতের পক্ষ থেকে একটা আলোচনায় বসার জন্য আহ্বান জানানো হয়েছে বিএনপিকে। বিএনপি এই বিষয়ে কি ভাবছে? কেন আলোচনা করতে তো কোনো দোষের থাকার কথা না। না, আমরা মনে করছি যে জামাত যে অবস্থান, বিশেষ করে গণভোটের ব্যাপারে, গণভোটটা তো বিএনপিরই প্রস্তাবনা। এখন ধরেন সেই অবস্থানে জামাতের যে অবস্থান আছে সেইগুলি আলোচনা জামাত এবং বিএনপির মধ্যে শেষ হতে হবে এরকম বিএনপি মনে করছে না, এবং বিএনপি মনে করছে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের দায়িত্ব রয়েছে। গণভোটটা কিভাবে হবে সেটা নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনা অনুসারে নির্ধারণ করবে, সে ব্যাপারে আমাদের আস্থা রয়েছে। এবং আমরা মনে করছি না যে জামাতের যে অবস্থান সেই অবস্থানের সাথে আলোচনা করে সমাধান করার কোনো জাতীয় গুরুত্ব আছে বলে আমাদের কাছে বিবেচনায় পাচ্ছে না। মনে রাখা দরকার যে 84টি বিষয়ে আমরা জুলাই সনদে একমত হয়েছি, 3টি ধাপে বাস্তবায়ন হবে। একটা হচ্ছে অধ্যাদেশ জারি করে এই সরকার অনেকগুলি করতে পারবে, আইন পরিবর্তন করে। সরকার সেগুলি করেছেও। আর একটা হচ্ছে নির্বাহী আদেশ অনেকগুলি করতে পারবে, সেগুলি সরকার করছে। সমস্যাটা হচ্ছে সংবিধান সংস্কার সংক্রান্ত যে প্রস্তাবনাগুলি আছে সেটা সংবিধান অনুসারে হচ্ছে প্রথমে জাতীয় সংসদে পাশ হতে হবে, তারপর গণভোটের কাছে পাঠাতে হবে। এটা হচ্ছে আইন সিদ্ধ এবং ন্যায্য। এইভাবেই সংবিধান সংস্কার হয় মৌলিক বিষয়গুলি বিশেষ করে। যেহেতু রাজনৈতিক দলগুলির মধ্যে অবিশ্বাস আছে, কিছু কিছু রাজনৈতিক দল মনে করেছে যে ক্ষমতায় যাওয়ার পর কোনো রাজনৈতিক দল এটা বাস্তবায়ন নাও করতে পারে, সেই জন্য বিএনপি কিন্তু উদারতা দেখেই গণভোটের কথা বলেছে যে গণভোটটা আগে করা যেতে পারে। এটা বিএনপিরই প্রস্তাবনা, অন্যান্য দলও একমত হয়েছে। এবং বিএনপি মনে করেছে যে এই গণভোটটি জাতীয় নির্বাচনের সাথে একই দিনে হলেই ভালো হয়, কারণ এই গণভোটের এমন কোনো তাৎপর্য নাই যে গণভোট হলেই কিন্তু সংবিধান সংস্কার হয়ে যাচ্ছে না, পরবর্তী পার্লামেন্টেই করতে হবে। যেহেতু পরবর্তী পার্লামেন্টে করতে হবে, অতএব সেই একই দিনে গণভোট হলেই সেটাই ন্যায্য হয় এবং সেটা রাষ্ট্রের জন্য আয়োজন করা সহজ হয়, সেটাতে উপস্থিতি বাড়ানো যায়, জনগণের সমর্থন বেশি পাওয়া যায়, অর্থ সাশ্রয়ী হয়। সময় যতটুকু আছে তাতে আমাদের কাছে মনে হয়েছে যে ওই দিনই হওয়াটাই উপযুক্ত, এবং নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার সেটা বিবেচনা করবে। গণভোটের যদি এমন কোনো তাৎপর্য থাকতো যে গণভোটটা হলেই সংবিধান সংস্কার হয়ে যাচ্ছে, তাহলে হয়তো বিবেচনা করা যেত। যেহেতু পরবর্তী পার্লামেন্টেই আপনার এই মৌলিক সংস্কারগুলি বাস্তবায়ন করতে হবে গণভোটের ভিত্তিতে, অতএব জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে এই কথা তো বলা হচ্ছে জনগণের রায়ের একটা সার্বভৌম ক্ষমতা আছে, যেটা না, সেটা সংসদের জন্য বাধ্যবাধকতা নয়। আমি আবারও আপনাকে বলতে চাই, মৌলিক সংস্কারের বিষয় হচ্ছে আগে পার্লামেন্টে পাশ হতে হবে, তারপর পার্লামেন্ট অধিকতর জনগণের কনসার্নের জন্য গণভোটে পাঠাবে। আমরা কিন্তু জাতীয় ঐক্যের স্বার্থে এবং এই জায়গায় ব্যত্যয় ঘটিয়ে গণভোটটা নির্বাচনের দিন প্রক্রিয়া নিয়ে আর কোনো মানে বিতর্কে যেতে নেই, কিন্তু কথা হচ্ছে যে অবিশ্বাস কেন বাড়ছে এই রাজনৈতিক দলগুলোর ভিতর? না, অবিশ্বাস যারা বাড়ছে, যারা জনগণের উপর আস্থা রাখতে চায় না, পার্লামেন্টের উপর আস্থা রাখতে চায় না, পার্লামেন্টের ভোট হলে জনরায় তাদের বিপক্ষে গেলে সংসদে তাদের আধিক্য থাকবে না অথবা অস্তিত্ব থাকবে না, যারা এই যে জনরায়ের ভীতি আছে, অথবা ধরেন পার্লামেন্টে একটা অবস্থান তৈরি করতে পারবে এই আস্থা যাদের নাই, তারা আগামী পার্লামেন্টের উপর আস্থা রাখতে চায় না। কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের উপর আস্থা রাখি। মনে রাখা দরকার, জনগণ সার্বভৌম, কিন্তু জনগণ তার ক্ষমতাটা প্রয়োগ করে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে। তো সেই নির্বাচিত প্রতিনিধির কাছে যদি আপনি আস্থা না রাখেন, আলটিমেটলি জনগণের উপর আস্থা রাখা হয় না। মনে রাখা দরকার, পার্লামেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে, অতএব পার্লামেন্টের চেয়ে অন্য কোনো কিছু শিরোধার্য কখনো কখনো সংবিধান সংস্কারের ক্ষেত্রে বাঞ্ছনীয় না, যেটা পৃথিবীর কোথাও নেই। এখনও যদি আপনি যান তাহলে নিশ্চয়ই এই গণভোটের পরও কিন্তু আপনার পার্লামেন্টে সেটা করতে হবে। সেই জায়গায় আমরা মনে করছি যে অনর্থক একটা গণভোট যার তাৎপর্য নাই, যেটা হলেই কিন্তু সংবিধান সংস্কার হচ্ছে না, সেটা নির্বাচনের দিন করলেই আমার মনে হয় উপযুক্ত হয়। এই যে এখন যে বিতর্কটা চলছে, জনাব হাসনাত কাইয়ুম, আপনি আশা করছিলেন যে এই আলোচনা শেষ হবে, আলোচনা শেষের কি মানে আপনি কি আলামত দেখতে পাচ্ছেন? কেননা এখনো বড় দুই দল কিন্তু তাদের অবস্থানে ঐকমত্য কমিশনে ম্যাটেরিয়াল জায়গাগুলিতে কিন্তু ঐকমত ছিল। আমি বলি আপনাকে, ঐকমত্য কমিশনে এই জায়গাগুলিতে আসছিলাম আমরা যে আমাদের এই সনদের একটা আইনি ভিত্তি লাগবে। তর্কটা লাগলো কিসে, যে এটা কি অধ্যাদেশ হবে না আদেশ হবে, এরকম একটা টেকনিক্যাল জায়গায়। দুইটা যে লাগবে এই বিষয়ে কিন্তু সবার ঐকমত ছিল। গণভোটটা লাগবে এই ব্যাপারে ধরেন ওইখানে প্রায় সবাই রাজি। তর্কটা লাগলো হচ্ছে ডেটটা। আপনি দেখেন তর্কের জায়গাগুলি, কিংবা আসলে নির্বাচিত প্রতিনিধিদের দুইটা ক্ষমতা লাগবে, যে তারা একটা কনস্টিটিউয়েন্ট রিফর্ম অ্যাসেম্বলি হিসেবেও কাজ করবে, পার্লামেন্ট হিসেবে কাজ করবে। এইগুলো হচ্ছে আপনার কি কি লাগবে। তর্কটা লাগলো বড় দুই দল কিংবা তিন দলের মধ্যে কোথায়, এইটা হচ্ছে আসলে
ভেতরের আলাপটা বাদ দিল, দেখেন প্রকাশ্যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওনারা ওনাদের প্রাধান্য স্থাপন করতে চায় যে আমি যেভাবে বলছি ওইভাবে হইতে হবে। এইখানে এসে ওনারা জাতীয় স্বার্থ জনস্বার্থের চাইতেও যারা যাই বলুক, মুখে আমি দেশের স্বার্থ জনগণের স্বার্থ বলছি, কিন্তু আচরণ যখন আমরা করছি তখন ওনারা কিন্তু দলীয় স্বার্থটাকে প্রদান করছেন। এবং প্রধান জায়গাগুলিতে একমত হওয়ার পরেও যে টেকনিক্যাল জায়গায় যে তর্কটাকে অমীমাংসীয় জায়গায় নিয়ে যায়, সেইটা বোঝা যায় যে আসলে আপনি মূল জায়গার চাইতে আসলে অন্য কোনো জায়গাকে গুরুত্ব দিচ্ছেন। আমি মনে করি যে এইটার পরেও আমি কেন আশাবাদী, আমি মনে করি যে আমাদের ছেলেদের লাশগুলি এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে আসলে মুছে দেওয়া যায় নাই। আমাদের আহত মানুষেরা এখনো পর্যন্ত তারা এখনো জীবিত, এবং এই রকম একটা পরিস্থিতির মধ্যে ওনাদের পক্ষে এইরকম রোল নেওয়া সম্ভব না যখন আসলে একদম স্পষ্ট বোঝা যাবে যে ওনার আসলে গোয়ার্তুমির জন্য এটা হচ্ছে না। এরকম অবস্থান নিতে পারে বলে আমি মনে করি না। যারা বড় দল তারা যত বড়ই হোক, এখনো পর্যন্ত বাংলাদেশে এমন কোনো অবস্থান তাদের কারো পক্ষেই নেওয়া সম্ভব না যেখানে গেলে আসলে মানুষ বুঝতে পারবে যে উনি আসলে এটা ইচ্ছা করে, এই দলটা ইচ্ছা করে এটাকে আটকে দিচ্ছে। এটা করলে সে যত বড় দলই হোক সে জনগণের কাছে ধিকৃত হবে এবং সে এরপরে আর অত বড় দল থাকবে না। ধন্যবাদ। এই ঝুঁকিটা আছে বলে আমি মনে করি যে ঐক্যটা হবে। আমাদের শেষবারের মতো আরেকবার বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও আজকের আলোচনায় ফিরে আসলাম। আজকেই এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী বলছিলেন যে বিএনপির মনোনীত প্রার্থীরা অতীতে যারা নির্বাচন করেছেন, এবং পার্টিকুলারলি উনি বলেছেন যারা হাওয়া ভবন চালাতেন তারাই আবার মনোনয়ন পেয়েছেন। এবং তারা বলেছেন যে বিএনপির এই প্রার্থী বা তারা বিএনপির এই মনোনীত প্রার্থীর যে তালিকা, এটা পুরনো ব্যবস্থা, তারা অতীতে যেহেতু দল সরকার মানে চালিয়েছে, তার যে ব্যতিক্রম কিছু নয়। আপনি এই যুক্তি কিভাবে খণ্ডান? না, বিএনপি কিভাবে মনোনয়ন চূড়ান্ত করবে সেটা তো নাসিরুদ্দিন পাটোয়ারির ডিজায়ার অনুসারে করবে না, তা হবে না। কথাটা হচ্ছে হতাশার থেকে বলেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। বিএনপি পতন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। তো এটা বিএনপি জানে কি করণীয়, সে ব্যাপারে মনোযোগী না হয়ে উন্ডা কীভাবে সমৃদ্ধ হবে, উন্ডা কীভাবে জনবান্ধব হবে, সেইটা নিয়ে চিন্তা করা আমার মনে হয় সমীচীন। যেমন ধরেন আজকে বলেছেন যে 2টি আসন পাওয়ার জন্য এনসিপি রাজনীতি করে না, রাইট? একই অনুষ্ঠানে। আচ্ছা, সেটা যদি বলে থাকেন, এর আগে তো মনে হয় 6 মাস আগে বলছেন 300 আসন পাবেন, 1 মাস আগে বলেছেন 150টার নিচে পাচ্ছেন না। তো যারা এত বড় রাজনৈতিক দল তারা 2টি আসন নিয়ে কেন আবার জোটে যাওয়ার জন্য বার্গেনিং করবেন? আমি আবারও বলতে চাই যে রাজনীতিতে সমালোচনা থাকবে, কিন্তু অন্য একটি রাজনৈতিক দলকে ভৎসনা করাই শুধু অন্য রাজনৈতিক দলের কাজ না, ঠিক আছে? আর আমরা এমন একটা কমিটি করিনি যে কমিটি বিএনপির পতনের ব্যাপারে কনসার্ন করবে, তারপর আগাম সতর্কবার্তা দেবে, এবং সেই কমিটি নাসিরুদ্দিন পাটোয়ারি একজন, সেরকম না। ওনার একটা বড় রাজনৈতিক দল আছে বলে উনি মনে করেন ওনারা গণ অভ্যুত্থানের একটা শক্তি, নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। নতুন রাজনীতি করতে চাচ্ছেন বাংলাদেশে, রাজনীতির প্রয়োজনও আছে এবং একটা রাজনীতির শূন্যতাও আছে, সেইটা পূরণে আমার মনে হয় যে মনোযোগী হলে ভালো হবে। খিচ্ছি খেউর, অন্য দলের ব্যর্থতা, অন্য নেতার সমালোচনা, এগুলি না করে আমার মনে হয় সারাদিন এগুলি করেন, এগুলি না করে নিজেদের কল্যাণে কাজ করেন। এরকম একটা অবস্থায় রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। শেষ পর্যন্ত যদি দেখা যায় যে এনসিপি বিএনপির সাথেই জোট করেছে, তখন আপনার বিষয়টি কেমন লাগবে? এই ধরনের আমি জোটের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত, প্রমাণিত আছে, কিন্তু আমি বলছি যে আপনি জোট করবেন, ঠিক আছে, আপনার সাথে আমার জোট হতেও পারে, জামাত ইসলামের সাথে আমাদের জোট ছিল, এখন প্রতিযোগিতা আছে, এটা সৌন্দর্য, এটার বাইরে না। কিন্তু আমি বলছি পরস্পরের অন্য রাজনৈতিক দল এবং নিজের রাজনৈতিক কর্মের প্রতি যেমন মনোযোগী হওয়া দরকার, অন্য রাজনৈতিক দলের অবস্থানের প্রতিও দায়িত্বশীল হওয়া। এবং নির্বাচন আগে দর কষাকষির কৌশল বলে মনে করেন কিনা এনসিপি এই ধরনের খিস্তি? এই যা বলেন এটা দর কষাকষির কৌশল আমার কাছে মনে হয় না, এটা অপরাজনীতি মনে হয়। আচ্ছা। এবং আমার কাছে মনে হয় এটা নিজের রাজনৈতিক দেউলিয়ত্ব হয়ে গেলে তখন অন্য রাজনৈতিক দলকেও ভৎসনা করে তার জনপ্রিয়তা ক্ষুণ্ণ করার জন্য একটা অপকৌশল থাকে, তার অংশ বলে মনে হয় আমার কাছে। ধন্যবাদ শেখ রবিউল আলম রবি। জনাব হাসনাত কাইয়ুম, সংশোধিত আরপিওতে একটা বিষয় আছে যে নিজ নিজ প্রতীকেই, জোটবদ্ধ হলেও নিজ নিজ প্রতীকেই নির্বাচন করতে হবে। ছোট দলগুলো অনেকের, বড় দল 2 দলের তাদের 2 মত আছে এ বিষয়ে। আপনারা এ বিষয়ে কি অবস্থান নিয়েছেন, বা যেহেতু এটার সাথে ছোট ছোট দলের জোটবদ্ধ হয়ে এবং তাদের প্রতীক ব্যবহার না করার একটা ইস্যু আছে?
না, আমাদের দিক আপনাদের থেকে অবস্থানটা কি? আমাদের জায়গাটা হচ্ছে দুই রকম। আমরা মনেই করি যে আসলে প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজের প্রতীক নিয়েই নির্বাচন করবে, এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। আমরা নিজেরা তাই মনে করি। অতীতে অনেক ছোট দলকে দেখা গেছে তার আগ্রহী ছিল নৌকা প্রতীকে না, সেটার একটা ধরেন আমি ধানের শীষ প্রতীকে। আমি এখন যদি আপনাকে বলি, ধরেন আজকে পর্যন্ত নির্বাচন কমিশনের একটা বেসিক প্রবলেম হচ্ছে যে আজকে পর্যন্ত সে তো নিবন্ধন দিবে, নিবন্ধনের একটা মরশুম চালু করে তারা যখন নির্বাচন হবে তার আগে থেকে। এইটা যদি ধরেন আজ থেকে 5 বছর আগে নিবন্ধিত হয়ে থাকতো একটা দল, তার যদি প্রতীক থাকতো, সে যদি এই প্রতীক নিয়ে প্রচার করতে পারতো, তাইলে কিন্তু তার এই বাস্তব সমস্যাটার মধ্যে পড়তে হতো না। গতকালকে যে দলটার নিবন্ধন হলো, সেই দলটার প্রতীক নিয়ে নির্বাচনে যাওয়ার চাইতে যদি সে কারোর সাথে জোটবদ্ধ হয়, তাহলে সেই জোটের যেটা আসলে সবচেয়ে পরিচিত মার্কা, এটাকে ব্যবহার করার কথাটা সে ভাবতে পারে যদি জোট করে। এবং এটা ভাবলে তার কোনো অন্যায় হচ্ছে কিংবা তার দেউলিয়াত্ব প্রমাণ হচ্ছে এরকম মনে হয় না। আপনি এরকম আইনও করতে পারেন, বলতে পারেন যে আগামী 5 বছর পরের যে নির্বাচন হবে সেই নির্বাচনে কিন্তু এটা আর থাকবে না। তাহলে আসলে একটা রাজনৈতিক দলের একটা প্রস্তুতির ব্যাপার থাকে। সেটা না করে আপনি আজকে নিবন্ধন দিয়ে কালকে তারা জোটবদ্ধ হলে বলবেন যে আপনি আপনার প্রতীক নিয়ে নির্বাচন করেন, এটা হচ্ছে আসলে নিজের দায় অন্যের কাঁধে চাপিয়ে তাকে আসলে তার রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা। জোট করলে রাজনৈতিকভাবে যেরকম জোট করে সেটা তো ধরেন একই সাথে তার প্রতীকের ব্যাপারটা তো তার জোটের আওতার মধ্যেই থাকে। একটা জোট করেও কেউ চাইতে পারে যে না আমি আমার মার্কা নিয়েই করব, আবার একটা জোট করে স্বাধীন করে দেওয়া উচিত আপনার। একদম আমি মনে করি এটা স্বাধীন থাকা উচিত। আর যদি এটা বন্ধ করতে চাই তাহলে আসলে একটা সময় দেওয়া উচিত। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ হাসান কাইম। জনাব হেলালুদ্দিন, আজ এবং গতকাল মিলিয়ে মোট 29 জন নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এই যে জেলা প্রশাসক আমরা জানি যে রিটার্নিং কর্মকর্তা হন, যদিও কথা হচ্ছিল যে নির্বাচন কমিশন থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়ার। তো এই যে আমরা অতীতেও দেখেছি যে নির্বাচনের আগে প্রশাসন রিশাফল হয়, আপনি কি এগুলোকে ইতিবাচক দেখছেন? এই যে এখন এই 1-2 দিনে 29টা জেলা প্রশাসক পরিবর্তন হতো অবশ্যই একটু সিগনিফিকেন্ট। আপনি কি বলেন বা আপনার দল কি মনে করে এই বিষয়ে? না, আমরা মনে করি যে যারা দেশের যারা সেবা দিচ্ছেন আমাদের ডিসিএসপিরা, তারা জনগণের সেবক হিসেবে কাজ করবেন। এখন এই 29 জন যে নিয়োগ দিয়েছেন এ ব্যাপারে আমি কনসার্ন না, কার কি পরিচয় কি। প্রশাসন যে রদবদল হয় বা রিশাফল করা হয় ইলেকশনের আগে, প্রয়োজন আছে না? না, রিশাফল করার প্রয়োজন আছে, কারণ ইতিমধ্যেই নানান ধরনের কথা আমরা বাজারে শুনতে পেয়েছি যে এদের ভিতরে অনেকেই 18 সালের মানে 24 সালে ইলেকশনেও অনেকে মানে কাজ করেছেন, এরকম লোকও ছিলেন। তো যে কারণে এরকম লোক দিয়ে তো আসলে সঠিক ইলেকশন পাওয়া যাবে না। বদল করা দরকার, এটা আমরাও ফিল করি। তবে রাতারাতি বদল করা হচ্ছে, একদিনে বদল করা হচ্ছে, এদের কর্মকাণ্ড কেমন এগুলো বিচার বিশ্লেষণ না করে আমরা কিছু বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, এটা এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? জি, একটা বাক্য বলতে চাচ্ছি সে। হ্যাঁ প্লিজ। না, এটা কিন্তু সবারই দাবি যে এরকম যাতে এই না হয় আর কি। আমি আমার কথা কি আর আসবে? আমি শেষ করে দিই। হ্যাঁ শেষ করেন। হ্যাঁ, আমি যে ভাই বলছিলেন যে যারা মানে ভোটের রাজনীতি ভয় করে, আসলে ভয় আর সাহস কাদের এটা তো বোঝা যাবে ভোটের সময়, বোঝা যাবে কেমন। ইতিমধ্যে কিন্তু ছাত্রদের একটা ভোট হয়ে গেছে কেমন, সেখানে কিন্তু ছাত্ররা একটা রায় দিয়েছেন। তো আমরা মনে করি যে যদি স্বচ্ছ নিরপেক্ষ ইলেকশন হয় তাহলে জনগণ তাদের মানে ওই রকম লোক বাছাই করে নেবে কেমন। এটা গেল একটা। আর দ্বিতীয় হলো আর একটা হলো যে জোট করবেন, দলের নিজের প্রতীক নিবেন না, তাতে আপনার নিবন্ধন নেওয়ার দরকারটা কি? নিবন্ধন নেওয়ার দরকার কি? আপনি ওই দলেরই হয় কাজ করেন। আর একটা বিষয় আমরা কিন্তু শুরু থেকেই বলছি যে নিবন্ধনের দরকারটা কি? আমি বাংলাদেশের নাগরিক, আমি দল করব, এটার জন্য নিবন্ধনের দরকার। আপনি একবার কিন্তু আপনি এই রিশাফল নিয়ে কি আপনাদের কোনো বক্তব্য? আসলে ইতিবাচকভাবে আমি দেখি অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনকে নিরপেক্ষভাবে ঢেলে সাজাবে, তাদের উপর আস্থা রাখতে হবে, তাদের কাজ করতে হবে। আপনাদের আস্থা আছে? আস্থা আছে, অবশ্যই আছে। কারণ তবে এটা ঠিক আছে যে যদি কোনো যৌক্তিক ব্যত্যয় ঘটে থাকে আমরা তাদের সজাগ করব, আমরা তাদেরকে সচেতন করব, অথবা তাদের দৃষ্টি আকর্ষণে চেষ্টা করব। নিশ্চয়ই তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে। এই প্রত্যাশা রাজনৈতিক দলগুলি রাখা উচিত, জাতিরও রাখা উচিত। ধন্যবাদ ধন্যবাদ শেখ রবিউল আলম রবি, ডক্টর হেলালুদ্দিন এবং হাসনাত কাইম আপনাদেরকে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন, শুভরাত্রি।